জুলাই গণ অভ্যুত্থানের সূচনালগ্ন থেকেই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমা প্রকাশন থেকে বের হওয়া জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটি তার সেই আন্দোলনকালের স্মৃতিকথা। বইটির কিছু চুম্বক অংশ আজ আপনাদের পড়ে শোনাব। আসিফ মাহমুদ লেখেন, একটা পর্যায়ে শাহবাগ থেকে গণভবনের দিকে রওনা দিলাম। সবাই আমাদের রিকশা ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল। কারওয়ান বাজার মেট্রো স্টেশন নিচে থাকা অবস্থায় ফোনে খবর পেলাম শেখ হাসিনা পালিয়ে গেছেন। মুশফিকুল ফজল আনসারীর পরিচিত আশিক খবরটা দিলেন। বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা করলাম। ডয়েসেভেলের সাংবাদিক হারুনুর রশিদ স্বপন ফোন করে যখন প্রশ্ন করলেন শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনাদের মন্তব্য কী? তখন নিশ্চিত হলাম শেখ হাসিনা সত্যিই পালিয়ে গেছেন। এরপর নানা জায়গা থেকে বন্যার মতো ফোন আসতে লাগলো। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও যোগাযোগ করা হচ্ছিল। তারা বলল সেনাবাহিনী রাজনৈতিক নেতাদের সঙ্গে বসতে চায়, আমাদেরও খোঁজা হচ্ছে। আমি বললাম আমরা ক্যান্টনমেন্টে যাব না, দেশের ভাগ্য ক্যান্টনমেন্ট থেকে নয়, নির্ধারিত হবে জনতার মঞ্চ থেকে। সংসদ ভবনে যাওয়ার পথে রিকশায় বসেই আমি আর নাহিদ ভাই ফেসবুকে একটা পোস্ট দিলাম। আমাদের মিছিলের বড় অংশ সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকলো, আরেকটা অংশ গেল গণভবনের দিকে। খবর এলো মানুষ গণভবনে ঢুকে পড়েছে, গণভবন দখল হয়ে গেছে। সংসদ ভবন এলাকায় অনেক মানুষের মধ্যে পড়ে গেলাম। সংসদ ভবনের সামনে সিঁড়িতে দাঁড়িয়ে আমি আর নাহিদ ভাই বক্তব্য দিলাম। ৫-৬ হাজার মানুষ আমাদের বক্তব্য শুনল। সেখানে আমি, নাহিদ ভাই আর বাকের ছাড়া আরও ছিলেন আরিফুল ইসলাম আদিব, তরিকুল ইসলাম। আমরা ভাবছিলাম এরপর কি। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে, নানা ধরনের কথা ছড়াচ্ছিল, মানুষ বিভ্রান্ত। সংসদ ভবনের সামনে থেকে আগুনের ধোঁয়া উঠছিল, বিধ্বস্ত অবস্থা, আকাশে কয়েকটা উড়ন্ত হেলিকপ্টার। আমরা ভাবলাম এমন বিভ্রান্তিকর অবস্থায় আমাদের দিক থেকে একটা বক্তব্য যাওয়া উচিত। আমরা কারওয়ান বাজারে বার্তা সংস্থা এএফপির কার্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। সংসদ ভবন এলাকা থেকে বের হওয়া কঠিন ছিল। আমাদের পেয়ে লোকজন আনন্দ উদযাপন করছিল, কোনোভাবেই আমাদের ছাড় ছিল না। জনসমুদ্রের কারণে রাস্তা দিয়ে এগোনো কঠিন হয়ে পড়ছিল। কেউ একজন একটা সিএনজি নিয়ে এলো। সিএনজিতে করে কারওয়ান বাজারে এএফপির কার্যালয়ে যাওয়ার পথে ফার্ম গেটে যানজটে আটকে যায়। অগত্যা নেমে হেঁটে এগোতে থাকি। চ্যানেল 24-এর কার্যালয় থেকে সাংবাদিক জুমাতুল বিদা এ সময় ফোন করলেন। বললাম আমরা এএফপিতে যাচ্ছি। তিনি চ্যানেল 24-এ যেতে বললেন। তখন পর্যন্ত এএফপির ব্যুরো প্রধান শফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আরিফুল ইসলাম আদিব বললেন তাহলে চ্যানেল 24-এ যাই। আমরা তেজগাঁয়ে চ্যানেল 24-এর কার্যালয়ে যাই, কেউ যাতে না চিনতে পারে সেজন্য আমরা মাস্ক আর ক্যাপ পরে চলাফেরা করছিলাম, কারণ চিনতে পারলেই লোকজন উল্লাস করতে শুরু করে দিত। সেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ত। খবর পেলাম বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ক্যান্টনমেন্টে যাচ্ছেন। সেখানে ক্ষমতা পালাবদলের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে। মনে হচ্ছিল এমন একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ পুনর্গঠনের সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে ক্যান্টনমেন্টে গিয়ে প্রবীণ রাজনীতিবিদরা ঠিক কাজ করছেন না। ব্যাপারটা আমাদের ভালো লাগেনি। অনেকে বিক্ষিপ্ত হয়ে ওঠে। কেউ কেউ বলেন যারা সেখানে যাবে তাদের জাতীয় বেঈমান ঘোষণা করা হোক। আমরা বললাম এখন এসবের দরকার নেই, মাথা ঠান্ডা রাখতে হবে। কিভাবে কি হবে, সরকার গঠিত হবে, তার রূপরেখা তৈরি করে আমরা একটা সংবাদ সম্মেলনের পরিকল্পনা করলাম। চ্যানেল 24-এ গিয়ে শুনলাম হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে করে ক্যান্টনমেন্টে যাচ্ছেন। শুনে আমার মনটা খুব বিক্ষুব্ধ হয়ে উঠল। সঙ্গে সঙ্গে হাসনাত আবদুল্লাহকে ফোন করে বললাম ক্যান্টনমেন্টে গেলে আপনাদেরও জাতীয় বেঈমান ঘোষণা করা হবে। হাসনাত ও সার্জিস তখন সেনাবাহিনীর গাড়ি থেকে নেমে চলে আসেন। তারাও চ্যানেল 24-এর কার্যালয়ে চলে এলেন। জনতার মঞ্চ থেকে ঘোষণা দেওয়ার অভিপ্রায়ে প্রথমে আমরা কারওয়ান বাজার মোড়ে সার্ক ফোয়ারায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিলাম। এর মধ্যে নানা ধরনের গুজব শোনা যাচ্ছিল, যেমন অনেকগুলো বিশ্বাসযোগ্য জায়গা থেকে খবর পায় যে ক্যান্টনমেন্টে না যাওয়ায় আমাদের গ্রেপ্তার করে সরকার গঠন করা হবে। সম্মিলিতভাবে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে এরকম খোলা জায়গায় যাওয়া ঠিক হবে না, আমাদের গুলি করা হতে পারে, তুলেও নিয়ে যাওয়া হতে পারে। সার্ক ফোয়ারার পরিবর্তে আমরা চ্যানেল 24-এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করলাম। সংবাদ সম্মেলনের আগ মুহূর্তে চ্যানেল 24-এর কার্যালয়ের একটা ছোট সভাকক্ষে
বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সঙ্গে একটা ভার্চুয়াল বৈঠক হয়। মানবজমিন পত্রিকার সাংবাদিক এহসান মাহমুদ এবং আমাদের পক্ষ থেকে আরিফুল ইসলাম আদিবি মূলত ওই বৈঠকের আয়োজন করেছিল। সে বৈঠকে আমি, নাহিদ ভাই, মাহফুজ ভাই, নাসির ভাই ছিলাম। তারেক রহমানকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিই এবং বিএনপিকে সেই সরকারকে অংশগ্রহণের আহ্বান জানায়। আমাদের প্রস্তাব ছিল জাতীয় সরকারে 50% রাজনৈতিক দলের, 50% সুশীল সমাজ ও শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবে। তারেক রহমান বললেন তারা এ ধরনের কিছুর অংশ হতে চান না। আমরা আমাদের সংস্কারের ভাবনাগুলো বললাম। তিনি সরাসরি বললেন এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিতে পারেন। তারেক রহমানের প্রস্তাব দিলেন একজন প্রধান উপদেষ্টা রেখে 7 জনের একটা সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে। তাকে বললাম আমরা জাতীয় সরকারই গঠন করতে চাই। বিএনপি সরকারে এলে সরকার স্বয়ংসম্পূর্ণ হয়। তারেক রহমান 7 জনের তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে বেশি আগ্রহী ছিলেন। তারেক রহমানকে আমরা জানালাম যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। কোনো সিদ্ধান্ত ছাড়াই তারেক রহমানের সঙ্গে বৈঠকটা শেষ হয়। পরে এহসান মাহমুদ আর আরিফুল ইসলাম আদিবকে কিছুটা ক্ষুব্ধ স্বরে বললাম আমাদের পরামর্শ না নিয়ে তার কেন এমন একটা বৈঠকের আয়োজন করলেন। আমরা বিএনপির মনোভাব বুঝে গেলাম, তারা জাতীয় সরকারে আসবে না। বিএনপিকে ছাড়া সরকার গঠন করলে বিষয়টা 1-11 বা -2 দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা হলো। জাতীয় সরকার গঠনের সম্ভাবনাটা সেখানেই শেষ হয়ে গেল। 6 আগস্ট মাহফুজ ভাই জামাত ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করলেন। বিএনপি আসছে না বলে সেখানেও আলাপটা থেমে যায়। এরপর আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সরকার বিষয়ে আলোচনা হয়নি।